নদীবিধৌত ও পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টিকর্তার অপরূপ শিল্পের সেরা প্রদর্শনী আমাদের মাতৃভূমি। হিমালয়ের পাদদেশ থেকে শুরু হয়ে সবুজ গালিচায় আঁকা বাংলাদেশ নামক চিত্রকর্মটি শেষ হয়েছে বঙ্গোপসাগরে। ঈদের টানা ছুটিতে সমুদ্র সৈকত, বন, পাহাড়, পর্যটন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য। দীর্ঘ ছুটি থাকায় পর্যটন ব্যবসা জমে উঠেছে। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর কক্সবাজারের সাগর সৈকত। জায়গা না পেয়ে পর্যটকরা ছুটছেন এক হোটেল থেকে আরেক হোটেলে। ছিল সুন্দরবনে পর্যটকদের উপচে পড়া ভিড়। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর কুয়াকাটায় ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক। গঙ্গামতি, লেম্বুর বন, ঝাউবন ও শুটকিপল্লী সহ সব পর্যটন স্পটে ছিল পর্যটকদের উপস্থিতি। কিন্তু নানাবিধ কারণে বাংলাদেশের অসম্ভব সম্ভাবনাময়ী এই পর্যটন শিল্প কখনোই আন্তর্জাতিক মানের হয়ে উঠতে পারেনি। আজকের মানচিত্রে আমরা আলোচনা করব কিভাবে বাংলাদেশের এই সম্ভাবনাময়ী শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। মানচিত্রে আমাদের আজ আলোচনার বিষয় বিনোদন ও পর্যটন। মানচিত্রে আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের সদস্য তৌফিক রহমান এবং কক্সবাজার থেকে পর্যটন ব্যবসায়ী আব্দুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। আমি শুরুতেই তৌফিক রহমান আপনার কাছে আসতে চাই। আমরা আসলে দেখি যে ঈদ আসলেই পর্যটন কেন্দ্রগুলোতে আসলে উপচে পড়া ভিড় থাকে পর্যটকদের। অন্য সময়গুলোতে আমরা চিত্রটা আসলে এমন দেখতে পাই না কেন, আপনার কাছে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এই ঈদের বা উৎসবের সময়ে আমাদের সবচেয়ে বেশি ছুটি থাকে। আর এই বছর তো এই কোরবানির ঈদের ছুটি তো সবকিছুকে ছাপিয়ে গেছে। এবার প্রায় 10 দিনের ছুটি, ফলে সবাই কিন্তু দেশের ভেতরে এবং দেশের বাইরে ছুটছে। আপনি খেয়াল করবেন ইভেন দেশের বাইরেও কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে, যদিও এই বছর দেশের বাইরে যাওয়ার পরিমাণটা একটু কম। কারণটা হলো যে আমাদের অনেক দেশই কিন্তু বাংলাদেশকে ভিসা দিচ্ছে না, ভিসা রেস্ট্রিকশন আমাদের আছে, ফলে হাতে গোনা 3-4টা দেশ ছাড়া কেউই দেশের বাইরে যেতে পারছে না। ওই চাপটা পড়ছে হলো ডোমেস্টিক ট্যুরিজমের উপর। এবং যেহেতু ছুটিটা অনেক লম্বা, সেজন্য সবাই বেড়াতে যেতে চায়। আর আমাদের স্বভাবতই বাংলাদেশের মানুষের কাছে 1 নম্বর বেড়ানোর জায়গা হচ্ছে কক্সবাজার। এখন সমস্যাটা হচ্ছে যে কক্সবাজারের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার প্রায় 3-4 গুণ বেশি পর্যটক আসছে, যার জন্য আপনি বলছিলেন যে সবাই এক হোটেল থেকে আরেক হোটেল ছুটছেন। তো যিনি কক্সবাজার থেকে আছেন উনি ভালো বলতে পারবেন। আমি যতটুকু জানি যে বোধহয় প্রায় 1.5 লক্ষ, হ্যাঁ এরকম 1.5 লক্ষের মতো বোধহয় রুম আছে কক্সবাজারে, যেটা টুরিস্টদেরকে ধারণ করতে পারে। কিন্তু আজকে যদি 3-4-5 লক্ষ লোক চলে আসে, তাহলে তাদের কি হবে? ফলে আমি মনে করি যে বাংলাদেশে ডোমেস্টিক ট্যুরিজমটা খুব ভালো চলছে, কিন্তু যেটি প্রয়োজন সেটি হচ্ছে যে ক্যারিং ক্যাপাসিটি নির্ধারণ, ধারণ ক্ষমতা নির্ধারণ করাটা খুব জরুরি। তাহলে আসলে শৃঙ্খলা মোতাবেক আমরা টুরিস্টটা করতে পারবো। দেখেন কক্সবাজারে কিন্তু আমরা খবর পেলাম যে 2 জন মারা গেছে। আমরা এর আগে খবর পেলাম যে টাঙ্গুয়ার হাউস, সেখানে অনেক অনিয়ম হচ্ছে, উচ্চ স্বরে সবাই আমরা বাজাচ্ছি, শব্দ করছি। তো এগুলি আসলে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসাটা খুব জরুরি আমি মনে করি। আর যে আগে যেটা বললাম যে যেহেতু এবছর বাইরে মানুষ যেতে পারছে না, সেই অর্থে সেই জন্য দেশের ভেতরে অভ্যন্তরেই চাপটা বেড়েছে, যেটা আমাদের জন্য আমি মনে করি যে পর্যটন শিল্পের সাথে যুক্ত আছেন সেটা সবার জন্যই ভালো। আরেকটা জিনিস হচ্ছে যে সুন্দরবনে কিন্তু এখন টুরিস্ট যেতে পারছে না, কারণ বন বিভাগের 3 মাসের একটা নিষেধাজ্ঞা আছে, জুন, জুলাই, আগস্ট 3 মাসে যেতে পারবে না। ফলে সকল চাপ গিয়ে পড়েছে আসলে কক্সবাজারের উপর। জি, যে আপনি আসলে বলছিলেন যে সকল চাপ আসলে কক্সবাজারের উপরে। আমাদের সাথে যুক্ত আছেন কক্সবাজার থেকে পর্যটন ব্যবসায়ী আব্দুর রহমান। আমি আপনার কাছে জানতে চাইবো যে যেমনটা আসলে তৌফিক রহমান বলছিলেন এবং আমি আসলে শুরুতেই বলছিলাম যে কখনো এরকম বড় ঈদে এবার যেরকম 10 দিনের একটা বড় ছুটি পাওয়া গেছে, এরকম ছুটি আসলেই দেখা যায় যে পর্যটকরা যারা ভিড় করেন কক্সবাজারে, দেখা যায় যে তারা বেশিরভাগই আসলে হোটেল মোটেলগুলো না পেয়ে তারা রাস্তায় অনেক সময় দেখা যায় যে তাদের রাত যাপন করতে। আপনার কাছে জানতে চাইবো যে প্রতিবারই আসলে আমরা দেখি সংবাদগুলোতে এরকম খবর যে তারা রাস্তায় ভিড় করছেন, তারা রাস্তায় রাত কাটাচ্ছেন। এই সমস্যার আসলে সমাধান কেন হচ্ছে না? যথার্থই বলেছেন, ধন্যবাদ আপনাকে এবং আলোচককে এবং বিবিসির অগণিত দর্শক শ্রোতাকে। আপনি জানেন যে কক্সবাজার আসলে পর্যটন শহর। আপনি যারা টুরিস্টরা আসে
এবং কক্সবাজারের যে পর্যটন মন্ত্রণালয় নামে যে একটা প্রতিষ্ঠান আছে এবং ডিসিশনের একটা কমিটি আছে, সবকিছু যেন মনে হয় কক্সবাজার জন্য কাগজে একটি কমিটি। আমার কাছে যদি এভাবেই বলি, আমি একজন ব্যবসায়ী হিসাবে, আমরা প্রতিদিন সরকারকে ভ্যাট দিচ্ছি। আমাদের যে সরকারের যে 13-14টা ডিপার্টমেন্টে আমাদেরকে প্রতিদিন হাজিরা দিতে হয়, কিন্তু যারা পর্যটক আসে তাদেরও একটা বোঝা উচিত যে কক্সবাজার কিন্তু 365 দিন খোলা থাকে। কিন্তু আমরা কি করি, যখন সরকারের ছুটি হয় তখন সবাই হোম ডে করি। আমার সহালোচক যথার্থই বলেছেন, কক্সবাজারের হোটেল জোনে কিন্তু ধারণ ক্ষমতা 1,20,000 বা 1.5 লক্ষ এরকম, কিন্তু যখনই অতিরিক্ত লোক আসে এই ধরনের সরকারি ছুটিগুলোতেই, যখন অতিরিক্ত লোক আসে, যারা মৌসুমী ব্যবসায়ীরা রয়েছে তারা কিছু রুম বুকিং করে কৃত্রিম সংকট তৈরি করে। এবং এই ধরনের আপনি যদি বলতে থাকেন তাহলে পর্যটক, যারা ব্যবসায়ী, যারা পর্যটন সেবী এবং যারা এটার সাথে সংশ্লিষ্ট, সবাই কিন্তু আমরা এটার সাথে জড়িত। আপনি যেটা বলেছেন যে কক্সবাজারে গত 2-3 দিন কোনো লোক ছিল না, কিন্তু আজকে একেবারে না হলেও 2 থেকে 2.5 লক্ষ লোক, না হলেও 2 লক্ষের উপরে লোক এসেছে। কিন্তু আমার কক্সবাজারে থাকার ব্যবস্থা আছে 1 থেকে 1.5 লক্ষ। তো এই যে বাড়তি লোকগুলা, তারা কি করতেছে, যারা 100 টাকার হোটেল 500 টাকা দিতে হচ্ছে, এবং যারা টাকা দিতে পারে তারা থাকতেছে হোটেলে, আর যারা টাকা তারা হয়তো রাস্তাঘাটে পড়ে আবার তাদেরকে চলে যেতে হচ্ছে। তাহলে এই যে আমরা পর্যটন যারা ব্যবসায়ী, আমরা সবসময় বলি যে ছুটির জন্য ভ্রমণ নয়, ভ্রমণের জন্য ছুটি নিন। আপনাকে ছুটি নিয়েই কক্সবাজারে ঘুরতে হবে। দর্শনীয় স্থানগুলোতে সরকারি ওনারা অজুহাত করে বন্ধ, তাদের সরকারি ছুটি থাকে না, কিন্তু কক্সবাজার তো যারা ব্যবসা করে তাদের তো 365 দিন তাদের ব্যাড ট্যাক্স, তাদের যে ভাড়া, যারা উপভাড়া নিচ্ছেন, এবং সরকারকে যেই স্টাফ বেতন, সরকারি যে খরচপাতি, এগুলো 365 দিন দিতে হয়। যিনি পুরো অপারেটর উনি ভালো জানবেন, উনি বলেছেন জি আব্দুর রহমান, আপনার কাছ থেকে আসলে সমস্যাগুলো জানছিলাম। আমি একটু আবারও যেতে চাইবো আসলে তৌফিক রহমান আপনার কাছে। আসলে আমরা দেখি যে বাংলাদেশে যে ডোমেস্টিক ট্যুরিজম, সেখানে আসলে বিদেশি পর্যটকদের সংখ্যা অনেক কম থাকে এবং অনেক সময় আসলে তাদের নিরাপত্তা নিয়েও তারা এক ধরনের চিন্তায় থাকেন। আপনার কাছে জানতে চাইবো যে কেন আসলে এটা? বিদেশি পর্যটকরা যখন একটা দেশকে বেছে নেয়, তারা কিন্তু অনেক সময় আগে থেকে বেছে নেয়। মানে কমপক্ষে 6 মাস থেকে 1 বছর আগে আসলে ওরা সিদ্ধান্ত নেয় তারা পরবর্তী কোন ডেস্টিনেশনে যাবে। আসলে আমাদের বাংলাদেশের মতো না যে আমরা হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম 2-3 দিন আগে যে আমি এখানে যাব। বিষয়টা আসলে তা না, ওরা অনেক পরিকল্পনা করে সিদ্ধান্তটা নেয়। তো পরিকল্পনা করে যখন সিদ্ধান্তটা নেয়, অনেকগুলি বিবেচনা ওরা রাখে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার কম্পিটিটিভ ভ্যালু কেমন, আমি কক্সবাজারে যেতে চাচ্ছি বা সুন্দরবন যেতে যাচ্ছি বা বাংলাদেশ যেতে যাচ্ছি, কেন আমি নেপাল যেতে চাচ্ছি না, কেন আমি শ্রীলঙ্কা যেতে যাচ্ছি না, বা শ্রীলঙ্কা নেপালের চেয়ে বাংলাদেশ কেন ডিফারেন্ট, কেন ওই জায়গাটা আমি যাব, এরকম অনেকগুলি কম্পিটিটিভ অ্যানালাইজ করে ওরা সিদ্ধান্ত নেয় কোথায় যাবে। আর ইদানিংকালে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমাদের একটু রাজনৈতিক পরিবর্তনের পরে যে সমস্যাটা হচ্ছে, বিশেষত ইনবাউন্ড ট্যুরিজম বা বিদেশি পর্যটকদের বাংলাদেশে আনার ক্ষেত্রে, যেটা আমরা গত প্রায় 7-8 মাস ধরে লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে সমস্ত ট্যুরিস্ট জেনারেটিং কান্ট্রিজ আছে, যারা সাধারণত যে সমস্ত দেশ থেকে মূলত ট্যুরিস্টরা বিশ্বের বিভিন্ন দেশে যায়, 15-20টার মতো দেশ আছে, সেই সমস্ত উন্নত দেশগুলির অনেক জায়গাতেই বাংলাদেশের ব্যাপারে, মানে তাদের যে ট্রাভেল অ্যাডভাইজারি আছে বা ট্রাভেল অ্যালার্ট আছে, সেই অ্যালার্টের মধ্যে বাংলাদেশ রেড জোনে আছে। হয় রেড জোনে আছে, নাহলে গ্রেড 3-তে আছে, নাহলে গ্রেড 2-তে আছে। আমি যদি ইউরোপের কথা বলি, এই মুহূর্তে জার্মানি, এই মুহূর্তে ফ্রান্স, এই মুহূর্তে অস্ট্রিয়া, এই মুহূর্তে ইউকে, এই মুহূর্তে ইউএসএ, এরকম অনেকগুলো দেশ আছে যাদের কাছ থেকে টুরিস্টরা জেনারেট করে। সেই সব জায়গায় কিন্তু ট্রাভেল অ্যাডভাইজারিতে কিন্তু বলা আছে যে এই মুহূর্তে বাংলাদেশ ট্রাভেল না করাই ভালো। মানে আমার এই যে আগামী অক্টোবরে জার্মান থেকে একটা গ্রুপ আসার কথা, আমি সবকিছু ফাইনাল করে ফেলার পরে গত পরশুদিন আমি মেল পেয়েছি যে জার্মানি এবং অস্ট্রিয়া নতুন করে বাংলাদেশের ব্যাপারে তাদের জনগণকে বা টুরিস্টদেরকে ট্রাভেল অ্যালার্ট বা ট্রাভেল অ্যাডভাইজারের মধ্যে নিয়ে এসছে। তো সুতরাং এই জাতীয় বিষয়গুলি আসলে আমাদের এই যে ইনবাউন্ড বা বিদেশি পর্যটক আনার ক্ষেত্রে খুবই মানে কি বলা হয় যে বাধার সৃষ্টি করে। আর আরেকটা জিনিস হচ্ছে সিকিউরিটির কথা আপনি যেটা বললেন, দেখেন সিকিউরিটি নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না। আমরা যারা একটু বিদেশি পর্যটকদের সেবা দেই, পৃথিবীর সব জায়গায় কিন্তু সিকিউরিটি হাজার আছে। একটু আগে আপনি নিউজে দেখছিলাম অস্ট্রিয়াতে একটা স্কুলে ঢুকে এলোপাথারি গুলিতে 5 জন ছাত্রকে মেরে ফেলেছে, ইউকেতে ঘটনা ঘটে, ইউএসএ ঘটনা ঘটে। তো আমাদের এখানে সিকিউরিটিটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না। অ্যাজ ইউজুয়াল তৌফিক রহমান, আমি যদি একটু আপনাকে এখানে একটু জানাতে চাই যে কিছুদিন আগেও আসলে আমরা দেখেছি যে ইরানি 2 জন পর্যটক তারা গিয়েছিলেন এবং তারা এক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছিলেন।
আপনার কাছে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি 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 ঠিকই বলেছেন। এই জাতীয় ঘটনাটাকে তো আসলে আমি তো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনাই বলবো। ধরেন গত 50 বছরের মধ্যে এই জাতীয় ঘটনা কয়টা ঘটেছে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা যারা ট্যুরিজমের সাথে যুক্ত বা ট্যুর অপারেট করি বা আমরা যারা প্যাকেজ ট্যুর করে থাকি, তাদের মাধ্যমে যারা যায় তারা কিন্তু অনেক বেশি কনসার্ন। হ্যাঁ, কনসার্ন এই কারণে যে আমরা তাদেরকে বলি কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না, কি করা উচিত, কি করা উচিত না। হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলি কিন্তু আমরা তাদেরকে কিন্তু বলি। ফলে যারা ইন্ডিভিজুয়ালি যায়, নিজেদের মতো করে যায়, তাদের সমস্যা হয়। কিন্তু আপনি ঠিকই বলেছেন, যথার্থ বলেছেন যে এই একটি ঘটনাই কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট করতে বাধ্য। জি, এ নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। জনাব তৌফিক রহমান, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার, বিরতির পরে ফিরে এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি বিনোদন ও পর্যটন এই বিষয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের সদস্য তৌফিক রহমান এবং কক্সবাজার থেকে পর্যটন ব্যবসায়ী আব্দুর রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতেই এবার আব্দুর রহমান আপনার কাছে আসতে চাই, আপনার কাছে জানতে চাই যে পর্যটন খাতে আসলে বাজেট বরাদ্দটা খুবই কম থাকে, কিন্তু এই খাত থেকে আমরা বিদেশি মুদ্রা চাইলেই আয় করা সম্ভব। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে কর্মসংস্থানও বাড়বে, কিন্তু তারপরও আসলে ট্যুরিজমটা কেন অবহেলিত? যারা তো বলছেন আসলে কক্সবাজারের শুধু পর্যটন শিল্প না, সব পর্যটন শিল্প নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা আছে বলে আমাদের মনে হয় না। আমরা যারা এই সেক্টরে বিনিয়োগকারী রয়েছি, আমাদের বিনিয়োগের কোনো মূল্য নেই আসলে। যেটি আজকে যদি কক্সবাজার পর্যটন শিল্পকে সহ সারা বাংলাদেশ পর্যটন শিল্পকে গড়ে তোলা হতো, তাহলে গার্মেন্টস শিল্পের বিকল্প কিন্তু পর্যটন শিল্পই হতো। এবং এখানে দক্ষ জনবল দরকার। আপনি পর্যটন শিল্পে যথার্থ বলেছেন, এখানে হোটেল ম্যানেজমেন্টের যে সাবজেক্টটি আছে, এটা নিয়ে যদি কিছু লোকবল তৈরি করা হতো, তাহলে আমার দেশের লোক সংখ্যা বাইরে গিয়ে ভিক্ষা করতে বা কোনো রাস্তাঘাটে ময়লা সাফ করার মতো লোক লাগতো না। আমার দেশের যে পর্যটন শিল্প, এখানকার যে হোটেল মোটেল জোন রয়েছে, এখানে 120 কিলোমিটার সমুদ্র সৈকতের, আপনি যদি অবাক হবেন, 120 কিলোমিটার সমুদ্র, শুধু মাত্র 5 কিলোমিটার সমুদ্র সৈকত এখানে ব্যবহার করা হয়। আর এখানে যদি যারা বিনিয়োগ করবে, কেন বিনিয়োগ করবে? এখানে বিনিয়োগের কোনো নিরাপত্তা নাই। আপনি এখানে একটা যে প্রতিষ্ঠান করবেন, এখানে আপনার ওয়ান স্টপ সার্ভিস নাই। এখানে 13টা 14টা প্রতিষ্ঠানের ছাড়পত্র নিতে হয়, কিন্তু এক একটা প্রতিষ্ঠানে আপনি যে বিনিয়োগ করতে এসে হয়রানির শিকার হবেন। এবং এখানে যারা কক্সবাজারকে ওন করার মতো কোনো ব্যক্তি এখনো আমার মনে হয় নাই। যদি কক্সবাজার পর্যটন শহর, এটা আমার শহর, এখানে উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। এবং এই উন্নয়নটাকে যদি সরকারের যে রেভিনিউ পাচ্ছে, শুধু এটা না, আপনি দেশি বিদেশি পর্যটক যারা দেশ 63 জেলা থেকে আসে, এটা কি পর্যটক আসলে? আমার সহ আলোচক আছে, উনি ভালো বলতে পারবেন যে কক্সবাজার যদি বিদেশি পর্যটক না আসে, এখানে ডলার রিঙ্গিতের যদি লোক এখানে নিয়ে এসে যদি বাংলা টাকায় রূপান্তর করা না হয়, এইটা তো পর্যটন শিল্প আপনি বলতে পারবেন না, আমার যতটুকু রৌদ্র জ্ঞান। পর্যটন শিল্প বলার জন্য এখানে যে পর্যটকদের বিনোদনের ব্যবস্থা রাখতে হবে, এখানে যে সন্ধ্যাকালীন যে এখানে যে নাইট ক্লাব না হলেও যদি মুসলিমের এখানে সিনেমা হল, শপিং মল, এবং যেগুলা বৈধভাবে বিনোদনের জন্য দেওয়া যায়, শিশুদের জন্য যে বিভিন্ন এখানে স্বাস্থ্য বড় ধরনের হাসপাতাল করা যায়, মানুষ এখানে চিকিৎসা নিতে এসে বিশের পর্যটন স্পট দেখবে। এবং কক্সবাজারের যে সেন্ট মার্টিন যে রয়েছে, সেটিও এখন 900 করে দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে। এখানকার যারা বিনিয়োগকারী, 100 কোটি টাকা তারা বিনিয়োগ করেছেন, কিন্তু তাদের বিনিয়োগের কোনো নিরাপত্তা নাই। আমার টাকাটা যদি সিকিউর না হয়, আমি কেন এখানে বিনিয়োগ করব? এবং কাকে আমি আমার দেশের একটা ছেলেকে 5 লক্ষ টাকা দিয়ে বিদেশে পাঠাচ্ছি, কিন্তু এই 5 লক্ষ টাকা দিয়ে যদি আমি তাকে পরিপূর্ণ, সরকার যদি উদ্যোগ নিত, এখানে হোটেল ম্যানেজমেন্ট ব্যবস্থা এবং হোটেলের যে সরকারের যে বিভিন্ন ট্যুরিজম সেক্টর গুলো রয়েছে, তাদেরকে যে লোক নাম অবস্থা চেয়ারম্যান আছে, সচিব আছেন, কিন্তু তারা তাদের দায়িত্বটুকু পালন করে না। এখানে যিনি জেলা প্রশাসক আছেন, উনি 2 বছর 3 বছরের জন্য আছেন, যিনি এসপি আছেন, কিন্তু এটা ওনার দায়িত্ব তো ওনার না। ওনার যে কক্সবাজারের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্টক হোল্ডার আছেন, এবং যে পর্যটন মন্ত্রণালয়ের, এখন আমরা আশা করবো যে একজন যোগ্য উপদেষ্টা রয়েছেন, সবসময় যোগ্য থাকে, কিন্তু ওনার অন্যদিকে দেশের খেয়াল করতে গিয়ে উনি পর্যটন সেক্টরকে গুরুত্ব দেন না। এই সেক্টর যদি গুরুত্ব দেয়, আপনি যদি একটু গুরুত্ব দেওয়া হয়, তাহলে এই শিল্পের যে সম্ভাবনা এবং এখানে যে দেশি বিদেশি পর্যটক যদি আসে, সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আপনি যে বলছিলেন যে আসলে বিদেশি পর্যটক যদি আসে, আমি তৌফিক রহমান এই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে আসলে বিদেশি টুরিস্ট আনতে কি কি পদক্ষেপ বা কি কি উদ্যোগ আসলে নেওয়া যেতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে স্বাধীনতার পর থেকে যতগুলি সরকার রাষ্ট্র ক্ষমতা এসেছে, আমার 32 বছরের পর্যটন শিল্পের অভিজ্ঞতা আমি দেখেছি, কেউই পর্যটন শিল্পের প্রতি সহানুভূতিশীল ছিলেন না। কিংবা অন্যভাবে বলি, পর্যটন শিল্প কোনো সরকারের আমলেই প্রায়োরিটি লিস্টে ছিল না।
মানে টপ 10 যে প্রায়োরিটি সরকারের, সেখানে পর্যটন শিল্প কখনোই ছিল না। এটা হলো প্রথম কথা। তার মানে হচ্ছে আপনি যে কথাটা বলছেন যে কি কেন আরো মানে কিভাবে আরো বেশি আনা যাবে, প্রথম কথা হচ্ছে যে সরকারের শীর্ষ মহল থেকে পর্যটন শিল্পের প্রতি পজিটিভ ইমেজ পোষণ করতে হবে। আপনি যদি মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ যখন প্রধানমন্ত্রী, উনি কিন্তু সরাসরি পর্যটন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতেন। এছাড়া অন্যান্য উন্নতশীল যে দেশগুলি পর্যটনে এগিয়ে গেছে, সকলেরই সরকারের শীর্ষ মহল থেকে কিন্তু পর্যটন শিল্পের প্রতি সিগন্যাল ছিল যে ইয়েস প্লিজ গো হেড। আমাদের এটা নাই। সুতরাং আমি মনে করি যে একেবারে প্রধানমন্ত্রী কিংবা বর্তমানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই আসলে পর্যটন শিল্প পরিচালিত হতে হবে, এবং সেখান থেকে কিন্তু অন্যান্য মিনিস্ট্রিকে বলতে হবে যে বাংলাদেশ পর্যটন চায়, বাংলাদেশ ট্যুরিস্ট চায়, বাংলাদেশ বিদেশি মুদ্রা চায়, বাংলাদেশ একটা পজিটিভ ইমেজ চায়, বাংলাদেশে এই এমপ্লয়মেন্ট জেনারেশন চায় এবং পজিটিভ ইমেজ চায়। সুতরাং তোমরা সকলেই পর্যটন মন্ত্রণালয়কে বা পর্যটন শিল্পকে সহায়তা করো। যতক্ষণ পর্যন্ত এই সিগন্যালটা সরকারের শীর্ষ মহল থেকে না আসবে, ততদিন পর্যন্ত আসলে পর্যটন শিল্প বিকশিত হবে না। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে বিদেশি পর্যটকদের আকর্ষণ করার জন্য আপনাকে কিন্তু প্রচুর মার্কেটিং এন্ড প্রমোশন করতে হবে, প্রচুর ব্র্যান্ডিং করতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে যে ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংটা একেবারেই অসফল ব্র্যান্ডিং। আমরা বলছি আমাদের দেশকে বিউটিফুল বাংলাদেশ, প্রতিটি দেশি প্রতিটি মানুষই নিজের আপনজনকে বিউটিফুল ভাবে, আমরাও ভাবি, কিন্তু এই বিউটিফুল বাংলাদেশের পেছনে যে সমস্ত কাজগুলি আছে, যে সমস্ত মার্কেটিং, প্রমোশন, রোড শোজ, বিদেশি পর্যটকদেরকে নিয়ে আসা, বিদেশি ট্যুর অপারেটরদেরকে নিয়ে আসা, বিদেশি মিডিয়াকে নিয়ে আসা, বিদেশি ট্রাভেল ব্লগারদেরকে নিয়ে আসা, এখানে নিয়মিতভাবে বায়ার এন্ড সেলার মিট করা, রোড শোজ করা, এই যে বিষয়গুলি আছে, এইগুলি যতক্ষণ পর্যন্ত না করবো এবং যতক্ষণ পর্যন্ত একটা পজিটিভ ব্র্যান্ডিং না করবো, আমাদের দেশ মানে ব্র্যান্ডিং বললেই না আমরা অনেক অনেক বড় কিছু মনে করি, মানে আমরা হলাম আমাদের যা কিছু আছে। ধরেন নেপাল, প্রথমে তারা ব্র্যান্ডিং কি করলো, মাউন্ট এভারেস্ট এন্ড মোর, যেহেতু তাদের মাউন্ট এভারেস্ট আছে, 10 বছর পরে ওরা দেখলো যে মাউন্ট এভারেস্টের জন্য অনেক পর্যটক আছে, ওরা কি করলো, ওদের ব্র্যান্ডিংটাকে চেঞ্জ করে ফেললো। ওরা এখন বলছে যে ন্যাচারালি নেপাল ওয়ান্স ইজ নট এনাফ। এইভাবে প্রতি 4 বছর 5 বছর পর পরে আপনাকে একটা জায়গায় টার্গেট করতে হবে। যেমন আমি কক্সবাজার রিনিং আছে, তার দিকে তার দৃষ্টি আকর্ষণ করি। সেই জায়গা থেকে আসলে আপনি বলছেন যে সরকারকে উদ্যোগটা অনেক বেশি নিতে হবে, তাহলে আসলে বিদেশি পর্যটকদের আকর্ষণ করা যাবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।